আসসালামু আলাইকুম। বিবিসি নিউজ লাইভে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম। প্রথমেই জানাব আরব আমিরাতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি সৌদির। বিস্তারিত থাকছে নিউজ ডেস্কে। এদিকে থাকছে তুরস্ক জুড়ে ব্যাপক অভিযানে গ্রেপ্তার ১২৫ জন। আরও থাকছে বিশ্বের কোন দেশে কে রাষ্ট্র ও সরকার প্রধান হবেন, ট্রাম্প কি সেটারও নিয়ন্ত্রক হতে চান? সর্বশেষ জানাব ইয়েমেনের বন্দরে বোমা হামলার ব্যাখ্যা দিল সৌদি আরব। এই ছিল আজকের সর্বশেষ আলোচিত শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দেবেন আপনি কোন জায়গা এবং কোন দেশ থেকে আমাদের এই সংবাদ দেখছেন। আরব আমিরাতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি সৌদির। রিয়াদ। ইয়েমেনে সংযুক্ত আরব আমিরাত ইউএইর উস্কানিমূলক কর্মকাণ্ডকে নিজেদের জাতীয় নিরাপত্তার জন্য লাল রেখা হিসেবে অভিহিত করে চরম হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরব। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় যে কোনো কঠোর পদক্ষেপ নিতে রিয়াদ দ্বিধা করবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই কড়া বার্তা দেয়। সংবাদমাধ্যম রয়টার্স ও আল অ্যারাবিয়া জানায়, ইয়েমেনের মুকাল্লা বন্দরে আমিরাত থেকে আসা দুটি অস্ত্রবাহী জাহাজে সম্প্রতি সীমিত বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি জানান, জোটের অনুমতি ছাড়াই হাদ্রামাউত ও মাহরা প্রদেশে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসিকে ভারী অস্ত্র ও যুদ্ধযান সরবরাহ করছিল আমিরাত। এর প্রেক্ষিতেই ওই অভিযান চালানো হয়। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আমিরাতের এমন পদক্ষেপ ইয়েমেনের বৈধ সরকার পুনরুদ্ধারের লক্ষ্য ও আঞ্চলিক স্থিতিশীলতার পরিপন্থী। বিবৃতিতে বলা হয়, জাতীয় নিরাপত্তার জন্য যে কোনো হুমকি একটি লাল রেখা এবং এই হুমকি নিরপেক্ষ করতে কিংডম প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। উল্লেখ্য, ২০১৫ সাল থেকে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে দেশ দুটি জোটবদ্ধ হয়ে লড়াই করলেও ২০১৯ সাল থেকে কৌশলগত কারণে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। বিশ্লেষকরা মনে করছেন, আমিরাতের বিরুদ্ধে সৌদির এই নজিরবিহীন কঠোর ভাষা মধ্যপ্রাচ্যের মিত্র দেশ দুটির মধ্যে বড় ধরনের ফাটলের ইঙ্গিত দিচ্ছে। তুরস্ক জুড়ে ব্যাপক অভিযানে গ্রেপ্তার ১২৫ জন। তুরস্ক জুড়ে নতুন করে চালানো অভিযানে সশস্ত্র গোষ্ঠী আইএসআইএল-এর সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে অন্তত ১২৫ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। সরকারের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে আইএসআইএল-এর আঞ্চলিক তৎপরতা বাড়ার ইঙ্গিত পাওয়ার পর এই অভিযান জোরদার করা হয়েছে। খবর আল জাজিরার। বুধবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ের লিক্কায়া জানান, রাজধানী আঙ্কারা সহ ২৫টি প্রদেশে একযোগে অভিযান চালিয়ে এসব সন্দেহভাজনকে আটক করা হয়েছে। ছুটির মৌসুমে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি আইএসআইএল বিরোধী তৃতীয় বড় অভিযান। এই অভিযানের আগের দিন মঙ্গলবার তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলীয় ইয়ালোবা শহরে পুলিশ ও সন্দেহভাজন আইএসআইএল সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। ওই সংঘর্ষে ৩ জন তুর্কি পুলিশ সদস্য এবং ৬ জন সন্দেহভাজন আইএসআইএল সদস্য নিহত হন। নিহত সবাই তুরস্কের নাগরিক বলে জানানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী ইয়ের লিক্কায়া বলেন, যারা আমাদের ভ্রাতৃত্ব, ঐক্য ও সংহতিকে ক্ষতিগ্রস্ত করতে চায় তারা কেবল রাষ্ট্রের শক্তি ও জাতির ঐক্যের মুখোমুখি হবে। ধারাবাহিক এসব অভিযানের মাধ্যমে সশস্ত্র গোষ্ঠীটির বিরুদ্ধে তুরস্কের দমন অভিযান আরও বিস্তৃত হচ্ছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। বিশ্বের কোন দেশে কে রাষ্ট্র ও সরকার প্রধান হবেন, ট্রাম্প কি সেটারও নিয়ন্ত্রক হতে চান? বিশ্বের অধিকাংশ রাষ্ট্রপ্রধানই সাধারণত অন্য দেশের অভ্যন্তরীণ রাজনীতি বা নির্বাচনে হস্তক্ষেপ না করার কূটনৈতিক শিষ্টাচার মেনে চলেন। যদিও কয়েক দশক ধরে পর্দার আড়ালে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক খেলা নিয়ে বিস্তর বিতর্ক রয়েছে। তবে ডোনাল্ড ট্রাম্প এমন একজন নেতা যিনি এসব রাগঢাক বা ভনিতার ধার ধারেন না। রিপাবলিকান পার্টিকে একটি ব্যক্তিকেন্দ্রিক আদর্শে রূপান্তর করা ট্রাম্পের কাছে রাজনীতি মানেই হল প্রভাব খাটানোর এক মোক্ষম হাতিয়ার। আর এই প্রভাব বিস্তারের চেষ্টা তিনি কেবল নিজ দেশের সীমানায় সীমাবদ্ধ রাখছেন না।
প্রেসিডেন্ট হিসেবে প্রথা ভাঙার আরও একটি নজির গড়ে ট্রাম্প এখন প্রকাশ্যে তার পছন্দের প্রার্থীদের সমর্থন দিচ্ছেন, এমনকি তাদের অনুকূলে সংশ্লিষ্ট দেশের রাজনৈতিক ও বিচার ব্যবস্থাকে নমনীয় করার চেষ্টাও করছেন। ট্রাম্পের এমন সমর্থন যে কেবল মৌখিক নয়, তার প্রমাণ মেলে হোয়াইট হাউসের নতুন জাতীয় নিরাপত্তা কৌশলে। সেখানে নথিপত্রেই মিত্রদেশের নেতাদের হটিয়ে কট্টর ডানপন্থী জনতোষ্টিবাদী নেতাদের ক্ষমতায় আনার প্রচ্ছন্ন সমর্থনের কথা উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় মেয়াদে ট্রাম্প যেন এক বিশ্বজনীন জাতীয়তাবাদী আন্দোলনের প্রধান হিসেবে অবতীর্ণ হয়েছেন। আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, হন্ডুরাস, দক্ষিণ কোরিয়া, ভেনেজুয়েলা, দক্ষিণ আফ্রিকা সহ আটলান্টিকের ওপারের দেশগুলোর রাজনীতিকেও তিনি নিজের ছাঁচে গড়তে চাইছেন। মূলত যেসব নেতা তার মতো জনতুষ্টিবাদী জাতীয়তাবাদে বিশ্বাসী, যারা তার স্তুতি করেন কিংবা যারা তার মতোই আইনি লড়াইয়ে জর্জরিত, তাদের ভাগ্য বদলাতেই ট্রাম্প বেশি আগ্রহী। গত সোমবার ট্রাম্প আবারও ইসরায়েলের রাজনীতিতে হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছেন। দেশটিতে তিনি বেশ জনপ্রিয় এবং আগামী বছরের সাধারণ নির্বাচনের আগে সেখানে তার ব্যাপক রাজনৈতিক প্রভাব রয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বর্তমানে ঘুষ ও জালিয়াতির অভিযোগে বিচারের মুখোমুখি। ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, নেতানিয়াহুর জন্য তিনি যে ক্ষমা প্রার্থনা অনুরোধ করেছেন সেটি প্রক্রিয়াধীন। ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের সঙ্গে তার এ বিষয়ে কথা হয়েছে বলেও দাবি করেন তিনি। ট্রাম্পের ভাষায় তিনি অর্থাৎ যুদ্ধ অপরাধের অভিযোগ ওঠা নেতানিয়াহু একজন যুদ্ধকালীন প্রধানমন্ত্রী এবং বীর, তাকে কেন ক্ষমা করা হবে না? অবশ্য হারজোগের দফতর দ্রুতই এক বিবৃতিতে ট্রাম্পের এই দাবি নাকচ করে দিয়েছে। তারা জানিয়েছে, দুই প্রেসিডেন্টের মধ্যে এমন কোনো আলাপ হয়নি এবং যে কোনো সিদ্ধান্ত আইনি প্রক্রিয়া মেনেই নেওয়া হবে। নেতানিয়াহুকে যদি ফৌজদারি বিচার থেকে রক্ষা করা যায়, তবে সেটি তার ব্যক্তিগত দুশ্চিন্তা লাঘবের পাশাপাশি নির্বাচনী বৈতরণী পার হতেও সাহায্য করবে। বিনিময়ে নেতানিয়াহু ট্রাম্পের কাছে ব্যক্তিগতভাবে ঋণী হয়ে থাকবেন। ফ্লোরিডার মার-আ-লাগো রিসর্টে গত সোমবার নেতানিয়াহুর দেওয়া স্তুতির জবাবে ট্রাম্পও যেভাবে নেতানিয়াহুর প্রশংসা করেছেন, তাতে এই সমীকরণও স্পষ্ট হয়ে ওঠে। নেতানিয়াহু ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, আপনার সমর্থনের জন্য ধন্যবাদ, এটি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আসা। সেই সঙ্গে যুদ্ধবাজ ইসরায়েলি প্রধানমন্ত্রী ঘোষণা করেন, ট্রাম্পই প্রথম বিদেশী হিসেবে ইসরায়েলের সর্বোচ্চ সম্মাননা ইসরায়েল প্রাইজ পেতে যাচ্ছেন। বিশেষ করে শান্তি বিভাগে এই পুরস্কার ট্রাম্পের জন্যই প্রথমবারের মতো প্রবর্তন করা হয়েছে। ট্রাম্পকে খুশি করার কৌশলে নেতানিয়াহু বেশ পারদর্শী। এর আগে এক সফরে তিনি ট্রাম্পের বহু আকাঙ্ক্ষিত নোবেল শান্তি পুরস্কারের জন্য তার নাম প্রস্তাব করেছিলেন। যদিও গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে ইসরায়েলের গড়িমসিতে ট্রাম্পের ক্লোজ জোনেরা নেতানিয়াহুর ওপর কিছুটা বিরক্ত বলে গুঞ্জন রয়েছে। তবে ট্রাম্পের এই প্রকাশ্য সমর্থন নেতানিয়াহুর জন্য এক অমূল্য রাজনৈতিক ঢাল হিসেবে কাজ করবে। ট্রাম্পের ভাষায়, নেতানিয়াহুর জায়গায় অন্য কোনো প্রধানমন্ত্রী থাকলে ইসরায়েল হয়তো আজ অস্তিত্ব হারাত। এই ভয়াবহ পরিস্থিতি থেকে ইসরায়েলকে টেনে তুলতে তার মতো একজন বিশেষ মানুষেরই প্রয়োজন ছিল। মাত্র কয়েক বাক্যে যেন নেতানিয়াহুর পরবর্তী নির্বাচনের প্রচারপত্রই লিখে দিলেন ট্রাম্প। কূটনৈতিক শিষ্টাচার। ঐতিহাসিকভাবেই মার্কিন প্রেসিডেন্টরা বিদেশি রাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রকাশ্যে হস্তক্ষেপ করতে দ্বিধাবোধ করেন। প্রথমত, এটি এক ধরনের কূটনৈতিক শিষ্টাচার। কোনো প্রেসিডেন্টই চাইবেন না অন্য দেশ এসে তার প্রতিদ্বন্দ্বীকে সাহায্য করে সেই শিষ্টাচার লঙ্ঘন করুক। এটি গণতন্ত্রের এক মৌলিক নীতি যে ভোটাররাই ঠিক করবেন তাদের নেতা কে হবেন। যদিও 2020-র পরাজয় মেনে নিতে ডোনাল্ড ট্রাম্পের অস্বীকারই বলে দেয় যে তিনি এই নীতিতে কতটা বিশ্বাসী। এছাড়া নির্দিষ্ট কোনো নেতাকে সমর্থন দেওয়ার নেতিবাচক প্রভাবও রয়েছে। এর ফলে সংশ্লিষ্ট দেশে মার্কিন বিরোধী মনোভাব তৈরি হতে পারে কিংবা নতুন কোনো নেতা ক্ষমতায় এলে শুরুতেই তার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটতে পারে। তবে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য বিদেশি রাজনীতিকে প্রভাবিত করার চেষ্টা থেকে খুব কমই বিরত থাকে। ইয়েমেনের বন্দরে বোমা হামলার ব্যাখ্যা দিল সৌদি আরব। ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী মুকাল্লায় জোট বাহিনীর বিমান হামলা নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে সৌদি আরব। এই হামলাকে ঘিরে উপসাগরীয় দেশগুলোর মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। একই সঙ্গে ইয়েমেন থেকে নিজেদের সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত, UAE। খবর আল জাজিরার।
সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি মঙ্গলবার ভোরে চালানো সামরিক অভিযানের বিভিন্ন ছবি ও তথ্য তুলে ধরেন। তিনি জানান, মোকাল্লা বন্দরে প্রবেশের পর দেখা যায় দুটি জাহাজে ৮০টির বেশি যানবাহন এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ ভর্তি কন্টেনার ছিল। তার দাবি, এসব যানবাহন, কন্টেনার ও আমিরাতি সেনাদের সৌদি আরবকে না জানিয়ে আল রাইয়ান ঘাঁটিতে স্থানান্তরিত করা হয়। মেজর জেনারেল আল মালিকি বলেন, অভিযানের সময় সৌদি বাহিনী সম্পূর্ণভাবে যুদ্ধের নিয়মকানুন মেনে চলেছে। এদিকে সৌদি আরবের অভিযোগের পরপরই ইয়েমেন থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেয় ইউএই। আবুধাবি জানায়, ইয়েমেনে তাদের তথাকথিত সন্ত্রাসবিরোধী অভিযান শেষ হয়েছে। এর আগে রিয়াদ অভিযোগ করেছিল, ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে ইউএই। মঙ্গলবার এই ঘোষণা আসে এমন এক সময়ে যখন ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ২৪ ঘণ্টার মধ্যে ইউএইকে তাদের সেনা প্রত্যাহারের আহ্বান জানায়। সৌদি আরবও এই দাবির প্রতি সমর্থন জানায়। এর কয়েক ঘণ্টা আগে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী মুকাল্লা বন্দরে হামলা চালায়। রিয়াদের দাবি, ওই বন্দরে সৌদি সম্পর্কিত একটি অস্ত্রের চালান ছিল, যা ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের কাছে পাঠানো হচ্ছিল। উল্লেখ্য, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে শুরুতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পক্ষে থাকলেও চলতি মাসে সৌদি সমর্থিত সরকারি বাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করে এসটিসি। দক্ষিণ ইয়েমেনে আলাদা রাষ্ট্র গঠনের লক্ষ্যে তারা এই আক্রমণ চালায়। এসটিসির সাম্প্রতিক অগ্রগতিতে ইয়েমেনের দীর্ঘদিনের অচলাবস্থা ভেঙে পড়ে। তারা হাদ্রামাউত ও মাহারা প্রদেশ সহ দক্ষিণ ইয়েমেনের বিস্তীর্ণ এলাকা দখলে নেয়, যা সৌদি আরবের সতর্কবার্তা উপেক্ষা করেই করা হয়েছে। হাদ্রামাউত সৌদি সীমান্তবর্তী এবং মাহারা প্রদেশ ওমান সীমান্তের কাছাকাছি অবস্থিত। সৌদি আরব মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, হাদ্রামাউত ও মাহারা প্রদেশে সামরিক অভিযান চালাতে এসটিসির ওপর ইউএই যে চাপ প্রয়োগ করেছে তাতে তারা হতাশা। রিয়াদের মতে, এসব পদক্ষেপ তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে।